শালিনী নিজের মা বাবার সাথে ফতেহগঞ্জ গ্রামে থাকত। একদিন শালিনীর বাবা ডিউটি থেকে ফিরে বললেন, ময়নাপুর গ্রামে আমার ট্রান্সফার হয়ে গেছে। বাবা, আমি লোকের মুখে শুনেছি ময়নাপুর গ্রামে ডাইনি থাকে, আরো মানুষের চোখ তুলে নিয়ে যায়। এসব গুজব মারে, আর মাত্র 6 মাসেরই তো ব্যাপার, তারপর আমরা আবার এখানে ফিরে চলে আসব। শালিনীর পরিবার নয়নাপুর গ্রামে একটা ভাড়ার বাড়িতে থাকতে শুরু করলো। শালিনীর বিয়ে পাকা হয়ে গেছিল। ও প্রায়ই গভীর রাত পর্যন্ত ব্যালকনিতে নিজের হবু স্বামীর সাথে কথা বলতো। একদিন পাশের বাড়ির এক মহিলা শালিনীদের বাড়ি আসেন। আমি দেখেছি যে আপনার মেয়ে রাত 2টো পর্যন্ত ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলতে থাকে। ওকে বলবেন 11টার পরে যেন ঘর থেকে বাইরে না বেরোয়। আপনি কি জানেন না যে এই গ্রামে এক চোখ তুলে নেওয়া ডাইনি থাকে? দিদি ভাই, আমরা এসব অন্ধবিশ্বাসে বিশ্বাস করি না। এক রাতে যখন শালিনীর মা আর বাবা ঘুমোচ্ছিলেন, তখন ওর মা বাবা ওর চিৎকারের আওয়াজ শুনতে পান। ওনারা দুজনে দৌড়ে গিয়ে ওপরে শালিনীর ঘরে গেলেন। মা, আমি কিছু দেখতে পাচ্ছি না। ওই ডাইনি মা, ওই ডাইনি আমার চোখ তুলে নিয়ে চলে গেছে। আরে আমার মারে, এসব কি হয়ে গেল? যখন ছেলের বাড়ি জানতে পারলো যে শালিনী অন্ধ হয়ে গেছে, তখন ওরা বিয়েটা ভেঙে দিল। ক্ষমা করো শালিনী, আমার বাবা এই বিয়েটা করতে মানা করেছেন। বাবা, আমায় আমার চোখ ফিরিয়ে এনে দাও। শালিনীর মা আর বাবা পাশের বাড়ির মহিলার কাছে গেল। দাদা, আমি তো আগেই বুঝিয়েছিলাম। দিদি ভাই, ওই ডাইনিটা কে? কোথা থেকে আসে, কোথায় চলে যায়, আর ওইভাবে চোখ তুলে নিয়ে কেন যায়? সঠিক করে তো এখানে কেউই পুরো ব্যাপারটা জানে না, কিন্তু গ্রামের লোকেরা বলে যে ওই ডাইনি তো শুধু এক চাকরানি মাত্র। এসবের পেছনে একটা তান্ত্রিকের হাত রয়েছে। ওই তান্ত্রিকটা ডাইনিটাকে নিজের দাসী করে রেখেছে। আমরা যদি ওই ডাইনিটার পিছু নিতে পারি, হয়তোবা আমরা তান্ত্রিকটার কাছে পৌঁছে যাব আর জেনে নিতে পারবো যে ও ওই ডাইনিকে দিয়ে সব কাজ কেন করায়। কিছু গ্রামবাসীরা এমনটাই করার চেষ্টা করেছিল, কিন্তু তারা আর কখনো নিজেদের বাড়ি ফিরে আসেনি। তা যা হোক না কেন, কিন্তু আমাদের মেয়ের চোখের জন্য আমাদের যা করতে হবে আমরা করব। এক রাতে শালিনীর মা নিজের আসল চোখের ওপর নকল চোখ লাগিয়ে গ্রামের চৌমাথায় দাঁড়িয়ে পড়ল। রাত 1টার সময় ডাইনি এলো। শিকার, তা আবার চৌরাস্তায়। ডাইনি শালিনীর মায়ের ওপরের নকল চোখ তুলে নিয়ে চলে গেল। তারপর শালিনীর মা বাবা ডাইনির পেছন পেছন গেলেন। ওই ডাইনি জঙ্গলের এক ভাঙা চোরা বাড়িতে গিয়ে ঢুকে পড়ল। শালিনীর মা বাবা বাইরে থেকে ওই বাড়ির ভেতর দেখছিলেন। ওখানে এক তান্ত্রিক আগুন জ্বালিয়ে মন্ত্রতন্ত্র পড়ছিল। চলে এসেছিস আমার দাসী ডাইনি। এই নেন আমার গুরুদেব। আরে মূর্খ, এটা তো নকল চোখ। কেউ তোকে বোকা বানিয়ে দিয়েছে। আমি আপনাকে 100 জনের চোখ এনে দিয়েছি, এবারে আমাকে মুক্ত করে দিন। এখন নয়, এখনো তোকে আরো 50 জনের চোখ আমাকে এনে দিতে হবে। শালিনীর মা বাবা তক্ষুনি পুলিশকে ফোন করে দেন। পুলিশ এসে তান্ত্রিককে ধরে ফেলে। এদের সকলকে মেরে ফেল ডাইনি। না, এতদিন আমি তোর কথাই শুনে এসেছি, অনেক মানুষকে মেরেছি, কিন্তু আর আমি তোর কথা শুনবো না। পুলিশ এসে তান্ত্রিকের মাথায় রিভলভার ঠেকিয়ে জিজ্ঞাসা করে, কেন করিস এসব? আমি এই সব চোখ অঙ্গ ক্রেতাদের বিক্রি করে দিই। এক জোড়া চোখ লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়।
তুই ডাইনিকে বলে যত মানুষের চোখ তুলিয়েছিস, ও কি বলে সেই সব মানুষের চোখ ভালো করিয়ে দে, না হলে তোকে এখানেই গুলি করে মেরে ফেলবো। না না, এমনটা করো না। তান্ত্রিক সমস্ত মানুষেরই চোখ আবার ভালো করে দিল। পুলিশরা তান্ত্রিককে ধরে নিয়ে চলে গেল। শালিনী নিজের চোখ ফিরে পেয়ে খুব খুশি হয়ে গেল। দীপক আজ নিজের মামার বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিছুদিন পর তার মামার মেয়ের বিয়ে ছিল। মামার গ্রাম অনেক দূরে ছিল। ট্রেন একদিন বাদে রাত 1টার সময় গ্রামে পৌঁছল। দীপক টাঙা নিল আর গ্রামের দিকে রওনা দিল। সারা গ্রামে ভীষণ নিস্তব্ধতা ছিল। দীপক দেখল যে গ্রামের লোকেদের জুতো আর চটিতে তুলো লেগে রয়েছে। তারা চললে একটুও আওয়াজ হচ্ছিল না, আর সব লোক নিজের মুখের ওপর আঙুল রেখে দিয়েছিল। দীপক টাঙাওয়ালাকে কিছু বলতে চাইল, কিন্তু টাঙাওয়ালা মুখে আঙুল দিয়ে দীপককে কিছুই বলতে না করল। কিছুক্ষণ পর টাঙা যখন দীপকের মামার বাড়িতে পৌঁছে গেল, তখন টাঙাওয়ালা তাকে ভাড়া চাইল না। সে একটা বোর্ড দেখালো যাতে 20 টাকা লেখা ছিল। টাঙাওয়ালা টাকা নিল আর চলে গেল। দীপকের মামাও মুখে আঙুল দিয়ে এলো আর দীপককে বাড়ির ভেতরে নিয়ে গেল। মামা, এটা কি ধরনের গ্রাম? এখানে কেউ কিছুই বলছে না। মুখে আঙুল আর জুতো চটির নিচে তুলো, এই সব কিছুর মানেটাই বাকি। আজ তুমি খুব ক্লান্ত আছো, খাবার খেয়ে শুয়ে পড়ো। কাল সকালে আমি তোমার সব কিছু বলবো। পরের দিন দীপকের মামা দীপককে বলল, রাত্রিবেলা চিৎকার করা এই গ্রামে একেবারে বারণ, কারণ এখানে একটা ভূতনি আসে, যে কেউ চিৎকার করলে তার কান কেটে নিয়ে যায়। দিনে যা খুশি বলতে পারো, কিন্তু রাতে কোনো চেঁচামেচি করো না। কিছু বলার থাকলে আস্তে বলবে, তোমার গলা যেন বাড়ির বাইরে না যায়, না হলে কান আর প্রাণ দুটোই বিপদে পড়তে পারে। যদি ভূতনির মামা গরম হয়ে যায়, তাহলে কান কাটার সাথে সাথে ও প্রাণও নিয়ে নেয়। নিজের মামার কথা শুনে দীপক ভয় পেয়ে গেল। মামা, তাহলে কি বিয়েতে ডিজেও বাজবে না? ডিজে বাজবে, কিন্তু সেটা শুধু দিনে। সূর্য ডুবলেই ডিজে বন্ধ করে দেয়া হবে। রাত্রিবেলা দীপক ভয়ে ঘুমোতে পারছিল না। প্রায় 2টো নাগাদ সে কোনো কুকুরের চিৎকারের আওয়াজ শুনতে পেল। দীপক জল খাবার নাম করে উঠে গেল আর দরজাটা সামান্য খুলে সে বাইরে দেখার চেষ্টা করল। ভূতনি গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। একটা কুকুর তার ওপর চেঁচাচ্ছিল। দীপক দেখল যে ভূতনি কুকুরের মুখ বন্ধ করে দিল আর ওকে উঠিয়ে নিজের সঙ্গে নিয়ে গেল। পরের দিন সকালে উঠে দীপক যখন বাইরে গেল, তখন সে ওই কুকুরটাই দেখল। কুকুরের কান উধাও ছিল। বিয়ের একদিন আগে ডিজে এলো। গ্রামের লোক ডিজেতে দিনের বেলা নেচে নিল। রাত হতেই ডিজে বন্ধ করে দেওয়া হলো আর সেটাকে উঠিয়ে ঘরের পেছনে রেখে দেওয়া হলো। মামার মেয়ে রেখা, যার বিয়ে ছিল, নিজের এক বন্ধুর সাথে কথা বলছিল। বিয়ের পর সমস্ত আনন্দ শেষ হয়ে যাবে, তারপর তো কেউ আমাকে ডিজেতেও নাচতে দেবে না। কেননা আজ আমি আর তুই একটু ডিজেতে নেচে নি। কিন্তু রাত হয়ে গেছে, যদি ভূত নিয়ে এসে যায় তাহলে? বিয়ের আগে এটাই আমার শেষ ইচ্ছে, আমি এটা মিটিয়ে নিতে চাই। তাছাড়া এখন মা বাবাও বাড়িতে নেই। রেখা আর ওর বন্ধু মিলে ডিজে চালিয়ে দিল আর ওরা দুজন নাচতে লাগলো। তখনই ভূতনি ওখানে চলে আসে। মনে হয় তোমরা দুজন মৃত্যুকে ভয় পাও না, তোমাদের দুজনের কান কাটতেই হবে। রেখার বান্ধবী তো পালিয়ে গেল, কিন্তু ভূতনি রেখাকে ধরে ফেলল আর ওর কান কেটে নিয়ে গেল। কিছুক্ষণ পর দীপকের মামা মামি বাড়ি ফিরল। ওরা যখন রেখাকে কাঁদতে দেখল, তখন ওরা সব বুঝে গেল। মা, তুই কি পাগল হয়ে গেছিলি? সবকিছু জেনে শুনে তুই ডিজে কেন চালালি?
এখন জানি না কান কাটা মেয়ের সাথে ছেলের বাড়ির লোকেরা আদৌ বিয়ে করবে। বাবা, কিন্তু শাকচুন্নির আমার কান নিয়ে যাওয়ার কি অধিকার আছে? ও আমাদের গ্রামের লোকেদের চেঁচানোর জন্য কেন শাস্তি দেয়? আমার নিজের কান ফেরত চাই। মামা, ও ঠিকই বলেছে, আমাদের যেভাবেই হোক ওই ভূতনিকে মারতেই হবে। দীপক গ্রামের বড় বুড়োদের সাথে কথা বলল, তো তারা বলল যে পাহাড়ের ওপারে একজন তান্ত্রিক থাকেন, যে ভূতনিকে মারার উপায় বলতে পারবেন। দীপক ও তার মামা পাহাড়ের ওপারে তান্ত্রিকের কাছে পৌঁছলো। তোমাদের গ্রামে যে ভূতনি আসে সে খুবই পুরনো। কয়েক দশক আগে গ্রামে একটা মেয়ে জন্ম নিয়েছিল। তার একটা অদ্ভুত রোগ ছিল, যে কোনো রকমের চিৎকার ওর মাথায় ব্যথা করত। একবার ওই মেয়েটার প্রতিবেশীদের ঘরে বিয়ে হলো, আর খুব ঢাকঢোল বাজছিল, আর মেয়েটার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। সে বিয়ে বাড়িতে গিয়ে মিনতি করলো যাতে বেশি চিৎকার না করা হয়, কিন্তু ওর কথা কে শুনতো? যখন মেয়েটার যন্ত্রণা সহ্য করতে পারল না, তখন সে আত্মহত্যা করে নিল। তারই আত্মা তোমাদের গ্রামে ঘুরে বেড়ায়, আর যারা চিৎকার করে কান কেটে তাদের শাস্তি দেয়। যদি তোমার ওকে মারতে হয় তাহলে গ্রামে অনেক ঢাকঢোল বাজিয়ে খুব চেঁচামেচির বন্দোবস্ত করতে হবে। দীপকের মামা গ্রামে গিয়ে সমস্ত কথা গ্রামের প্রধানকে বলল। একদিন রাত্রে ভূতনিকে মারার ব্যবস্থা করা হলো। বড় বড় ঢাক ঢোল এনে সব বাড়ির সামনে রেখে দেওয়া হলো। রাতে যখন ভূতনি এলো, তখন গ্রামের লোকেরা ঢোল বাজানো শুরু করে দিল। সব দিক থেকে এত আওয়াজ শুনে ভূতনি বাজেভাবে চেঁচাতে লাগলো আর পাগলের মতো হয়ে গেল। গ্রামের লোকেরা আওয়াজ করা জারি রাখলো। কিছুক্ষণ পর ভূতনির শরীর থেকে আগুন বেরোতে লাগলো, আর ও জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ভূতনির মরতেই যাদের কান কেটেছিল তাদের কান ফেরত এসে গেল।